ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আজকে আমি 2023 কেমিস্ট্রির পার্ট 1টা করাবো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কীরকম এসেছিল সেগুলো অবশ্যই দেখে নাও। এর আগে আমি 2025 এবং 2024 করিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে যে কনসেপ্টগুলো ডিসকাস হচ্ছে সেগুলো তোমাদের অন্যান্য কোয়েশ্চেনের অ্যান্সার করতেও কিন্তু কাজে লাগবে। তো চলো কোয়েশ্চেন স্টার্ট করছি। দেখো বলছে, if the dissociation constant of acetic acid is 1.6 into 10 to the power minus 5, the hydrolysis constant of sodium acetate is। আচ্ছা, আমাদের তাহলে দেখো কি এখানে ফাইন্ড আউট করতে হবে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট, এবং এটা আমাদের কি দিয়েছে দেখো, দিয়েছে সোডিয়াম অ্যাসিটেট, তাই না? সোডিয়াম অ্যাসিটেট, তাহলে সোডিয়াম অ্যাসিটেট এটা কিভাবে তৈরি হয়? সোডিয়াম অ্যাসিটেট এটা দেখো উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, তাই তো? এই দুটোর কম্বিনেশনই এই সল্টটা ফর্ম করেছে। তাহলে এখানে আমরা কোন সূত্রটা ফলো করব? দেখো ফর্মুলাটা হচ্ছে উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাচ্ছে KH = KW/KA। ঠিক আছে, KWর ভ্যালু তো আমরা জানি। ঠিক আছে, KW আমরা জানি 10 to the power minus 14। কে এটা আমাদের প্রোভাইড করা আছে, তাহলে আমাদের হাইড্রোলিসিস কনস্ট্যান্ট কি হবে? KH = 10 to the power minus 14 ডিভাইড বাই 1.6 ইন্টু 10 to the power minus 5। তাহলে নেক্সট স্টেপে আমাদের হয়ে যাচ্ছে 1/1.6 ইন্টু 10 to the power minus 9। ঠিক আছে, এবার দেখো 1কে 1.6 দ্বারা ভাগ করলে আমরা পয়েন্টে অ্যান্সার পাবো। এটা অ্যান্সারটা হবে 0.625। এটা যদি আমরা পুরো ক্যালকুলেশন নাও করি তাহলেও আমরা অ্যান্সার করতে পারবো। দেখো 10 to the power minus 9 কোথায় আছে? এই দুটোতে আছে। ঠিক আছে, এবার 1কে 1.6 দিয়ে ভাগ করলে ডেফিনেটলি এটা হবে না। ঠিক আছে, সরি, এটা তো প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রথমেই এই মাঝের দুটো বাদ দিয়ে দিয়েছি পাওয়ার দেখে। তো অপশান এতে যে আছে 1.25, এটা ডেফিনেটলি হবে না। 1.25 হবে কি? তাহলে এটা ক্রস, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, এবার এইটা দেখো, এইটা দিয়েছে তোমার উইক অ্যাসিড স্ট্রং বেসের একটা সল্টের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দিয়েছে। এবার তোমাদের যদি অন্যগুলো থাকে যেমন ধরো স্ট্রং অ্যাসিড উইক বেস, এর যদি অপোজিটটা থাকে স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস, যদি এটা থাকে তাহলে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট কি হবে? হাইড্রোলিসিস কনস্ট্যান্ট KH = হয়ে যাবে KW/KB। ঠিক আছে, এবার যদি এরকম থাকে উইক অ্যাসিড প্লাস উইক বেস, তখন তোমরা কি করবে? তখন এখানে তোমার ফর্মুলাটা হবে KH = KW/KA ইন্টু KB। ঠিক আছে, এই ফর্মুলাগুলো তখন আমরা ইউজ করব। ঠিক আছে, এই রিলেটেড ডিটেলসে যদি তোমরা কেমিস্ট্রি স্টাডি করতে চাও, যারা নেক্সট জেন পাস টার্গেট রেখেছো তারা কিন্তু অবশ্যই আমাদের পেড ব্যাচে জয়েন করতে পারো। এখানে কেমিস্ট্রি একদম ধরে ধরে বেস ক্লিয়ার করে শেখানো হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো বলছে, দ্য স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ফর ফলোয়িং হাফ শেল। ঠিক আছে, দুটো হাফ শেল দেওয়া আছে। দেখো কি, একটা জিঙ্ক 2+ + 2 ইলেকট্রন জিঙ্ক, আর একটা আয়রন 2+ + 2 Fe, দুটো হাফ শেল রিয়াকশন দেওয়া আছে এবং এদের E0 ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এদের E0 ভ্যালু দেওয়া আছে। এবার আমাদের যেটা করতে হবে, ফাইন্ড দ্য সেল E0 ফর সেল রিয়াকশন, মানে টোটাল যে সেল রিয়াকশনটা হচ্ছে সেটা কি? Fe2+ + Zn Fe + Zn2+। ঠিক আছে, এবারে দেখো স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়ালের ফর্মুলাটা কি? এটা তোমরা সবাই জানো, E0 সেল = E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, তাই না? E0 অ্যানোড। এবারে এখানের মধ্যে ক্যাথোড কোনটা, অ্যানোড কোনটা? ক্যাথোডে সব সময় মনে রাখবে কি হয়? ক্যাথোডে রিডাকশন হয়। ক্যাথোডে সব সময় আমাদের কি হয়? রিডাকশন হয়। এবার বাই চান্স যদি কোনোভাবে ভুলে যাও তাহলে এটা মাথায় রাখবে যে রেড ক্যাট
রেড ফর রিডাকশন আর ক্যাট ফর ক্যাথোড, মানে ক্যাথোডের রিডাকশন হচ্ছে। তাহলে এখানে দেখো ক্যাথোডের যেই রিয়াকশনটা হবে সেটা কি, ঠিক আছে, এখানে কি হচ্ছে, ক্যাথোডের রিয়াকশনটা, ক্যাথোডের রিডাকশনটা হচ্ছে। তাহলে এখানে কোনটা রিডাকশন হচ্ছে দেখো, আয়রনেরটা, এই যে রিয়াকশনটা আয়রন 2+, ঠিক আছে, আয়রন 2+, সেখান থেকে আয়রন ফর্ম করছে, মানে এটা রিডাকশন হচ্ছে। আর জিঙ্কটার কি হচ্ছে, অ্যানোডে তাহলে কি হবে, অপোজিটটা হবে। অ্যানোডেটা আলাদা করে মনে রাখতে হবে না, আমরা যদি একটা মনে রাখি অন্যটা আমাদের অটোমেটিক মনে থেকে যাবে। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক Zn2+ হচ্ছে, এটা কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। তাহলে দেখো E0 সেল ইকুয়াল টু আমরা এটা পাবো -0.44 ভোল্ট, ঠিক আছে, মাইনাস এটা হবে E0 অ্যানোড, মানে এটা হয়ে যাচ্ছে -0.76 ভোল্ট। তাহলে দেখো এখানে আমরা মোটামুটি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 0.32 ভোল্ট, ঠিক আছে। এখানে অপশানে কোথাও কিছু ভুল থেকে থাকবে, অপশানে ভুল কিছু এখানে হয়ে গেছে, ঠিক আছে। 0.32 ভোল্ট এটার অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্যারাম্যাগনেটিক। দেখো এই প্যারাম্যাগনেটিকের কনসেপ্ট আমি আগেও ডিসকাস করেছি। কি বলেছি, প্যারাম্যাগনেটিক কখন হয়, হোয়েন পসেস আনপেয়ার্ড ইলেকট্রন, তাই তো, আনপেয়ার্ড ইলেকট্রন যখন থাকবে তখন সেটা কি হবে, প্যারাম্যাগনেটিক। এবার দেখো এখানে এমোটা দেওয়া আছে, ঠিক আছে, এমোটা দেওয়া আছে। আচ্ছা, এমোটা তোমরা সম্ভবত দেখতে পাচ্ছ না পুরোটা, এক সেকেন্ড আমি আগের পেজে এটা পেস্ট করছি। দেখো এখানে এমোটা পুরো দেখতে পাচ্ছ। দেখো অক্সিজেনের এমও, এটা কি আমরা দেখতে পাচ্ছি, দেখো পাই স্টার অরবিটালে, মানে এই যে অ্যান্টিবন্ডিং অরবিটালে দুটো ইলেকট্রন আছে আনপেয়ার্ড, ঠিক আছে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে আমাদের কোয়েশ্চেনে যা আছে H2+, একটা হাইড্রোজেন সিস্টেমে দুটো ইলেকট্রন থাকে, একটা হাইড্রোজেন সিস্টেমে দুটো ইলেকট্রন থাকে, প্লাস মানে 1 ইলেকট্রন সিস্টেম। তাহলে এটা কি হবে, এটা প্যারাম্যাগনেটিক। O2 তে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। O2 তে টোটাল ইলেকট্রন এটা 16 ইলেকট্রন সিস্টেম। এবার 16 ইলেকট্রন সিস্টেম হওয়ার জন্য এখানে দুটো অ্যান্টিবন্ডিং পাই স্টার অরবিটালে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ঠিক আছে, এখানে 2 আনপেয়ার্ড ইলেকট্রন। আমি এখানে আনপেয়ার্ড ইলেকট্রনগুলোর সংখ্যা লিখছি, তার মানে এটা প্যারাম্যাগনেটিক। এবার যদি দেখি O2+, এটা কি, এটা 15 ইলেকট্রন সিস্টেম, এবং একটা ইলেকট্রন চলে গেলেও এখানে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, একটা, তাহলে এটাও প্যারাম্যাগনেটিক। এবার দেখো O2 হওয়া মানে এখানে কি হবে, আরো দুটো, এই যে লেভেলটাতে এই অ্যান্টিবন্ডিং যে লেভেলটা, এখানে আরো দুটো ইলেকট্রন এসে পেয়ারিং করবে, তাই না। তাহলে দেখো আমরা এখানে কি পাবো, তাহলে এখানে কি হয়ে যাবে, পেয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে, O2 পেয়ার্ড হয়ে যাবে, পেয়ার্ড, অল ইলেকট্রন পেয়ার্ড। তাহলে এটা কি হবে, এটা কি আর প্যারাম্যাগনেটিক থাকবে, থাকবে না। তাহলে এটা হয়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন ডি। ওকে, চলো নেক্সট। দেখো ভীষণ সোজা কোয়েশ্চেন আছে এই সেটটাতে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস আয়রন হ্যাজ দ্য লোয়েস্ট অক্সিডেশন স্টেট। দেখো এই আমরা যদি প্রত্যেকটা ক্যালকুলেশন নাও করি, আমরা এখানে ইজিলি কিন্তু অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন করে ফেলতে পারবো। কিভাবে, তার কারণ দেখো এখানে যেগুলো আছে, যে সমস্ত তোমার কম্পাউন্ডগুলো দেওয়া আছে, এদের প্রত্যেকের অক্সিডেশন স্টেট থাকবে আয়রনের, ঠিক আছে, আয়রনের, এবং আয়রনের তো নেগেটিভ অক্সিডেশন স্টেট হয় না, আয়রনের পজিটিভ হয়। এবার অপশন ডিটা যদি লক্ষ্য করো, তাহলে সিও, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা নিউট্রাল লাইগ্যান্ড, তাহলে এখানে কোনো রকম চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে না। তাহলে আয়রন এখানে কি আছে, জিরো স্টেটে আছে, আয়রন জিরো স্টেটে আছে অপশন ডিতে। তাহলে অ্যাকচুয়ালি এটাই আমার অ্যান্সার হবে। এবার আমি দেখো বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। K3FeCN এর হোল 6, তিনটে পটাশিয়াম আয়ন আছে, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি FeCN এর হোল 6 3-।
তাই তো 3 মাইনাস, তাহলে আয়রনের যদি অক্সিডেশন স্টেট এক্স ধরে নিই তাহলে এক্স এটা কি হবে -6 ইকুয়াল টু -3, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে +3, তাহলে আয়রনের অক্সিডেশন স্টেট এখানে পেয়ে গেলাম +3। আয়রন সালফেট এখানে দেখতেই পাচ্ছ আয়রন সালফেটে আয়রনের অক্সিডেশন স্টেট ডেফিনেটলি +2। এবার এটাতে অক্সিডেশন স্টেট কত হবে 0.94 এক্স ইকুয়াল টু কত হবে 2, তাহলে এক্স ইকুয়াল টু 2/0.94, এটা তাহলে হয়ে যাবে 2 পয়েন্ট সামথিং। ঠিক আছে, +2 পয়েন্ট সামথিং হচ্ছে আয়রনের অক্সিডেশন স্টেট। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দ্য পেয়ার অফ মলিকুলস হ্যাভিং আইডেন্টিক্যাল শেপ, পেয়ার অফ মলিকুলস হ্যাভিং আইডেন্টিক্যাল শেপ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিই যে আইডেন্টিক্যাল শেপ কোন কোন পেয়ারের হবে, মানে হয় দুটোই লিনিয়ার হবে কি দুটোই ট্রাইগোনাল বাইপিরামিড হবে। ঠিক আছে, এইভাবে হবে। এবার দেখো PCl3, আমরা ক্যালকুলেশন কিভাবে করব, অনেক রকম ভাবে করা যায়, যেটা সবচেয়ে সোজা আমি সেইভাবে করে দেখাচ্ছি VACPR রুলের সাহায্যে। ফসফরাস গ্রুপ 5 এলিমেন্ট, ফসফরাস গ্রুপ 5 এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এর থেকে ইলেকট্রন কতগুলো পাবো 5টা, 3টে ক্লোরিন 3টে ইলেকট্রন দেবে, টোটাল হয়ে যাচ্ছে 8টা। তাহলে দেখো 8কে আমরা 2 দিয়ে ভাগ করলে 4 পাচ্ছি, তার মানে 4 বন্ড পেয়ার। এবার 4 টোটাল মানে 4 বন্ড পেয়ার মিনস অ্যাকচুয়ালি 4টা আমরা এখানে পেয়ার পাচ্ছি। ঠিক আছে, আমি এখানে 4 পেয়ার লিখছি। এবার 3টে যেহেতু ক্লোরিন আছে তাহলে বন্ড পেয়ার বন্ড ফর্ম করবে কটা, বন্ড ফর্ম করবে 3টে, তাহলে 3 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার। এবার একটা লোন পেয়ার থাকার কারণে এই স্ট্রাকচারটা কি হবে ট্রাইগোনাল পিরামিড, এই স্ট্রাকচারটা হয়ে যাবে ট্রাইগোনাল পিরামিড। দেখো এই যে স্ট্রাকচারটা একটা লোন পেয়ার আছে এবং 3টে ক্লোরিন। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি ট্রাইগোনাল পিরামিড, দেখো এখানে লেখাও আছে। এরপর নেক্সট আসছি দেখো BF3, BF3, BF3তে কতগুলো আছে দেখো বোরন, বোরন কি গ্রুপ 3 এলিমেন্ট। ঠিক আছে, বোরন, তাহলে এটা কি হয়ে যাবে দেখো 13 আছে মানে এটা 3 প্লাস 3টে ফ্লোরিন মানে 3, মানে এখানে হয়ে যাচ্ছে 6 পেয়ার, এই সরি 3 পেয়ার, টোটাল 6 ইলেকট্রন, সেখান থেকে হয়ে যাচ্ছে 3 পেয়ার। 3 পেয়ার মানে 3টে ফ্লোরিন আছে মানে 3টেই এখানে বন্ড পেয়ার হবে। এবার 3টে বন্ড পেয়ার থাকার অর্থ হলো এটা কি sp2 হাইব্রিডাইজ, তাহলে এটা কি হয়ে যাবে প্ল্যানার স্ট্রাকচার। এই যে দেখতে পাচ্ছ এটা প্ল্যানার স্ট্রাকচার। ঠিক আছে, ট্রাইগোনাল প্ল্যানার, তার মানে এটা হচ্ছে না, আইডেন্টিক্যাল শেপ হচ্ছে না। ঠিক আছে, এরপর চলে আসছি PF5 IF5। দেখো PF5 এ সিমিলারলি এখানে ফসফরাসের জন্য 5টা, ফ্লোরিনের জন্য 5টা, মানে টোটাল 10 ইলেকট্রন, মানে 5 ইলেকট্রন পেয়ার। এবার 5টা এখানে ফ্লোরিন আছে, 5টা ফ্লোরিন আছে, তার মানে 5টা ফ্লোরিনের জন্য এটা হয়ে যাবে 5 বন্ড পেয়ার, তার মানে এটা কি ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার। ঠিক আছে, ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার। ওকে, তাহলে চলো নেক্সটটা দেখি। দেখো এখানে 4টে ফ্লোরিন, আর কি আছে IF5, IF5 এর ক্ষেত্রে কি হবে, IF5 এর স্ট্রাকচারটা কিরকম দেখে নাও। দেখো IF5, আয়োডিনের 7টা ইলেকট্রন নেব, ফ্লোরিনের 5টা, তাহলে এখানে টোটাল হয়ে যাচ্ছে 12 ইলেকট্রন, তার মানে 6 ইলেকট্রন পেয়ার। এবার 5টা ফ্লোরিন আছে মানে 5 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার। তাহলে এই স্ট্রাকচারটা কি হবে, এই স্ট্রাকচারটা তাহলে কি হবে স্কোয়ার পিরামিডাল হবে। দেখো সেন্টারে আয়োডিন, ফ্লোরিন 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 ফ্লোরিন, আর একটা ফ্লোরিন, আর একটা থাকছে লোন পেয়ার। ঠিক আছে, আর একটা থাকছে লোন পেয়ার, তাহলে এটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে, এইভাবে আমাদের করতে হবে নির্ভুলভাবে স্কোয়ার পিরামিডাল। ওকে, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই জানিয়ে দিও, এবং জেনপাসের বা কেমিস্ট্রির বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।
দেখো তাহলে এখানে এটাও ক্রস করলাম। এবারে আসছি জেনন ফ্লোরাইড অ্যান্ড CO2। ঠিক আছে, দেখো জেনন ফ্লোরাইডের ক্ষেত্রে কি হবে, জেনন ফ্লোরাইড, জেননের 8 ইলেকট্রন জানো। ঠিক আছে, জেনন হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস এবং এটা 18 নাম্বার গ্রুপে আছে। ঠিক আছে, 8টা ইলেকট্রন, তাহলে 8 + 2 মানে টোটাল 10 ইলেকট্রনস। ঠিক আছে, টোটাল আমাদের আসছে 10 ইলেকট্রন, তার মানে এটা 5 বন্ড পেয়ার। ঠিক আছে, সরি 5 ইলেকট্রন পেয়ার। এবার এখানে দেখো ফ্লোরিন আছে কটা, দুটো, তাহলে 2 বন্ড পেয়ার প্লাস 3 লোন পেয়ার। ঠিক আছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, এটা লিনিয়ার স্ট্রাকচার হয়ে যাচ্ছে। 3টে ইলেকট্রন দেখো ইকুয়েটোরিয়াল পজিশনে আছে, আর ফ্লোরিন দুটো অ্যাক্সিয়াল পজিশনে আছে এবং এদের যে বন্ড অ্যাঙ্গেল এটা 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, লিনিয়ার। আর CO2 এটা তো লিনিয়ার, দেখতেই পাচ্ছ এখানে কোনো লোন পেয়ার নেই, এটা স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার। এই স্ট্রাকচারের মধ্যে কি আছে, পাই বন্ড আছে, এই স্ট্রাকচারের মধ্যে পাই বন্ড আছে। ঠিক আছে, তাহলে একমাত্র এটাই দেখতে পেলাম ফার্স্ট, যেটাতে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ দুজনের শেপ সেম। এবার চলে আসি CF4 অ্যান্ড SF4। CF4 অ্যান্ড SF4, দেখো CF4 এখানে স্ট্রাকচার দেওয়াই আছে, কার্বনের 4টে ইলেকট্রন, কার্বন 14 গ্রুপের এলিমেন্ট, 14 গ্রুপ এলিমেন্ট। ঠিক আছে, 4টে ইলেকট্রন প্লাস ফ্লোরিন 4টে মানে 4 মানে 8 ইলেকট্রন, তার মানে হয়ে যাচ্ছে 4 ইলেকট্রন পেয়ার। দ্যাট মিনস কি, এটার মানে হচ্ছে 4টাই বন্ড পেয়ার, 4টা ফ্লোরিন আছে, তাহলে এটা কি হবে, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। টেট্রাহেড্রাল স্ট্রাকচার দেখো সেটাই হয়ে আছে। SF4, SF4 এ কি হবে, SF4 সালফার, এটা গ্রুপ 16 এলিমেন্ট, 6 হচ্ছে এর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন প্লাস ফ্লোরিনের জন্য 4টা, তাহলে টোটাল 10 ইলেকট্রনস, তাহলে ফর্ম করছে 5 বন্ড পেয়ার, এই ইলেকট্রন পেয়ার। এবারে 4টাই ফ্লোরিন আছে, তার মানে বন্ড গঠন করবে 4টা, তার মানে 4 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার একটা লোন পেয়ার থাকার জন্য TBP স্ট্রাকচারে একটা লোন পেয়ার আছে, সেই জন্য এটার স্ট্রাকচার কি হয়ে যাচ্ছে, দেখো সি-স শেপ। ঠিক আছে, এটার হয়ে যাচ্ছে সি-স শেপ। ওকে, আশা করি বোঝা গেছে প্রত্যেকটার স্ট্রাকচার। নেক্সট কি বলছে দেখো, ডিউরিং এক্সট্রাকশন অফ কপার ফ্রম ইটস সালফাইড ওর, which of the following compound is used to reduce the Cu2O to Cu? ঠিক আছে, দেখো এই কোয়েশ্চেনটা আমাদের অ্যাকচুয়ালি এটা ইনফরমেটিভ কোয়েশ্চেন, এটা কোনো রুলস ফলো করে না, যেটা ফলো করা হয় ইন্ডাস্ট্রিয়াল পারপাসে সেটাই এখানে আমাদের বলতে হবে। তো এখানে যেটা হয়, কপার টু ও মানে কপার 1 অক্সাইড, এটা সেটাকে তোমার রিডিউস করার জন্য কপার সালফাইড ইউজ করা হয়, তাহলে এটার অ্যান্সারটা হবে অপশন বি, এটা হচ্ছে তার রিয়াকশনটা। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বলছে, which reagent will be used to remove SO4 2- ion from the solution containing SO4 2- and Cl-। দেখো তাহলে বলছে যে একটা সলিউশনে কি আছে, দুটো আয়নই আছে। ঠিক আছে, দুটো আয়নই আছে, কি কি আয়ন আছে, সালফেট প্লাস ক্লোরাইড আয়ন। তাহলে আমরা কি করব, শুধুমাত্র সালফেট আয়নকেই রিমুভ করতে চাইছি, ক্লোরিনকে রেখে দিতে চাইছি। ঠিক আছে, শুধুমাত্র সালফেট আয়নকেই রিমুভ করতে চাইছি। তাহলে দেখো আমাদের এখানে কি করতে হবে, এখান থেকে সালফেট আয়ন রিমুভ করার জন্য আমাদের এমন একটা সাবস্টেন্স বা রিয়েজেন্ট চুজ করতে হবে যাতে এটা কি করবে, একটা সালফেট আয়নের সাথে কি করবে, একটা ইনসলিউবল প্রেসিপিটেট ফর্ম করবে এবং কি করবে, ক্লোরাইড মাইনাসের সাথে সলিউবল হবে, তাহলে কি বললাম, একটা সলিউশনের মধ্যে দুটোই আছে, সালফেট অ্যান্ড ক্লোরাইড আয়ন। ঠিক আছে, তো সেই কারণে এখানে কোন রিয়েজেন্ট আমরা ইউজ করব, যেটা কিনা কি করবে, সালফেটের সাথে ইনসলিউবল প্রেসিপিটেট ফর্ম করবে এবং
ক্লোরাইডের সাথে সলিউবল হবে। এবার ম্যাক্সিমাম ক্লোরাইড সল্টগুলো যেমন BaCl2, MgCl2 এগুলো কি হয়, ওয়াটার সলিউবল হয় সবগুলোই। ঠিক আছে, এরা কি হয়, সলিউবল হয়, সলিউবল। তাহলে দেখো এখানে আর বেরিয়াম সালফেট যেটা ভীষণভাবে ইনসলিউবল, যারা কেমিস্ট্রির তোমার প্র্যাকটিক্যাল করেছো 11-12 যদি করে থাকো প্র্যাকটিক্যাল নিশ্চয়ই জানবে বেরিয়াম সালফেট মানে খুব সহজে সলিউবল হয় না, ডাইলুট অ্যাসিড দিয়েও সলিউবল হয় না, অনেক সময় কনসেন্ট্রেটেড অ্যাসিডগুলোতেও সলিউবল হয় না। ঠিক আছে, স্পেসিফিক একটা রুট আছে যেভাবে সলিউবল করাতে হয়। তো এক্ষেত্রে অ্যান্সার কি হবে, আমরা তাহলে বেরিয়াম ইউজ করতে পারি, বেরিয়ামের হাইড্রোক্সাইড। ওকে, আমরা তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারি। ঠিক আছে, এটা কি হবে, বেরিয়াম ক্লোরাইড ফর্ম করবে যেটা সলিউবল হবে, এবং বেরিয়াম সালফেটের একটা ইনসলিউবল প্রেসিপিটেট করলে সেটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আছে দেখো ইউপ্যাক নোমেনক্লেচার। কি কি দেখতে পাচ্ছি, এখানে একটা ফাংশনাল গ্রুপ আছে মিথক্সি, আর একটা ডাবল বন্ড আছে। কোনটা প্রায়োরিটি পাবে, ডেফিনেটলি ডাবল বন্ড প্রায়োরিটি পাবে, তাই তো। তাহলে নাম্বারিংটা আমরা কিভাবে করব, 1 2 3 4 5, আমাদের লং চেনটা কনসিডার করতে হবে। ঠিক আছে, লং চেনটা কনসিডার করতে হবে। তাহলে দেখো 1 নম্বরে ইন আছে আর 4 নম্বরে মিথক্সি আছে। তাহলে কোথায় আছে, এই দুটোতে 4 নম্বরে মিথক্সি আছে, বাকিগুলো কেটে দিলাম। এবার ইনটা দেখছি, 1 ইন, একে ইন আছে, তাহলে এটাও হবে না, শুধুমাত্র অপশান এটা কারেক্ট হবে। ঠিক আছে, শুধুমাত্র অপশান এ কারেক্ট হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, বলছে কনজুগেট অ্যাসিড অ্যান্ড কনজুগেট বেস অফ HOCH2 এর হোল 3 NH2 আর রেসপেক্টিভলি। দেখো এখানে একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, প্রথমে কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস কি সেটা বুঝিয়ে দিই, তারপর আমরা আসবো এই পার্টিকুলার কম্পাউন্ডটাতে। ঠিক আছে, দেখো আমরা কনজুগেট অ্যাসিড কাকে বলবো, ধরো H2O এ কি করলো, H প্লাস অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে, দিয়ে ফর্ম করলো H3O প্লাস, এটাকে আমরা বলবো কনজুগেট অ্যাসিড। আবার H2O এটা কি করছে, এটা H প্লাস রিলিজ করছে, দিয়ে ফর্ম করছে OH মাইনাস প্লাস H প্লাস, এটাকে বলবো কনজুগেট বেস। ঠিক আছে, এবার দেখো আমাদের বলছে এই যে কম্পাউন্ড দেওয়া আছে এর কনজুগেট অ্যাসিড কোনটা, কনজুগেট বেস কোনটা। এখানে একটা জিনিস দেখো, এখানে দুটো তোমার গ্রুপ দেওয়া আছে, একটা OH একটা NH2, তার মানে দুটোই টেক পার্ট করতে পারে, কিন্তু আমাদের এইটার মধ্যে কম্পেয়ার করতে হবে, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কম্পেয়ার করতে হবে যে কে বেশি বেসিক সেটা কম্পেয়ার করতে হবে। আমরা কি জানি, নাইট্রোজেন মোর বেসিক দ্যান অক্সিজেন, নাইট্রোজেন মোর বেসিক দ্যান অক্সিজেন। কেন, তার কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে, আর নাইট্রোজেনের চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, নাইট্রোজেনও ইলেকট্রোনেগেটিভ বাট অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন। ঠিক আছে, এবার দেখো ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য নাইট্রোজেনের কি আছে, লোন পেয়ার আছে, নাইট্রোজেনের লোন পেয়ার থাকলে সে সেটা কি করে, ইজিলি দিয়ে দিতে পারবে, লোন পেয়ারটা ইজিলি দিতে পারবে H প্লাসকে, তার মানে এটা কি করবে, H প্লাস অ্যাকসেপ্ট করবে। তাহলে H প্লাস অ্যাকসেপ্ট করলে কি ফর্ম করবে, আমি কি বললাম, কনজুগেট অ্যাসিড। তাহলে এটা যদি H প্লাস অ্যাকসেপ্ট করে NH2, তাহলে কি ফর্ম করবে, NH3 প্লাস। তাহলে দেখো এটা একটা কনজুগেট অ্যাসিড হতে পারে, এটা একটা কনজুগেট অ্যাসিড। ঠিক আছে, অন্যান্য অপশানগুলোতে কি আছে, NH3 প্লাস এটাতে আছে, এটাতেও আছে, দেখা যাক। তাহলে এই দুটো কি হবে, কনজুগেট অ্যাসিড হবে। এবার তাহলে আছি কনজুগেট বেসে, দেখো এবার কথা হচ্ছে H প্লাস আয়নটা বেরিয়ে যাবে, ঠিক আছে, সেটা কার থেকে বেরোবে, এখানে NH2 থেকে না OH থেকে। ঠিক আছে, কিভাবে এটা আমরা বুঝবো, যেহেতু অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ সেই কারণে অক্সিজেন নেগেটিভ চার্জ হিসেবে থাকতে মোর প্রেফার করবে, ঠিক আছে, বেশি প্রেফার করবে ও নেগেটিভ হিসেবে থাকতে।
তাহলে দেখো এই যে ও, এটা হচ্ছে কি বেশি প্রেফারেবল দেন এন মাইনাস, তো সেই কারণে এই কনজুগেট বেসটা ফর্ম করবে না, কোনটা করবে, এটাই করবে। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো অপশন এ এটা হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। এখানে দেখো পুরো এক্সপ্লেন করে দেওয়া আছে, চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, পরে নোট ডাউন করে রেখে দিতে পারো। আমি যেটা বললাম সেটাই এখানে দেওয়া আছে, ঠিক আছে? দুটোর ক্ষেত্রেই কনজুগেট বেস আর কনজুগেট অ্যাসিড দুটোর ক্ষেত্রে, ঠিক আছে? চলো নেক্সট চলে যায়। দ্য টোটাল নাম্বার অফ, আচ্ছা, আইসোমার ট্রাইব্রোমো বেঞ্জিনের পসিবল আইসোমার ম্যাক্সিমাম কতগুলো হতে পারে? ঠিক আছে, ট্রাইব্রোমো বেঞ্জিন দেখো কতগুলো হতে পারে, তাহলে দেখা যাক। দেখো এটা একটা হতে পারে, এটা কি, এটা হবে 1 2 3 ট্রাইব্রোমো বেঞ্জিন, 1 2 3 ট্রাইব্রোমো বেঞ্জিন, ঠিক আছে? আর কিভাবে হতে পারে? অর্থ প্যারা, দেখো একটা ব্রোমিন, তারপর তার অর্থ পজিশনে একটা আর একটা প্যারা পজিশনে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 1 2 5, তাই তো? 1 2 3 4, 1 2 3, আচ্ছা 4, 1 2 4 ট্রাইব্রোমো বেঞ্জিন। আর একটা কি পাবো? দেখো 1 3 5, আর একটা পাচ্ছি 1 3 5 ট্রাইব্রোমো বেঞ্জিন, ঠিক আছে? দেখো ক্লিয়ার হলো? তোমরা আর যেভাবে যেমন খুশি করে করো, দেখবে সেমই আসবে, সেমই আসবে, এই তিনটের বাইরে কোনো কিন্তু পসিবল আইসোমার হবে না। তাহলে হয়ে যাচ্ছে অ্যান্সার সি, ঠিক আছে? তাহলে 10টা কোয়েশ্চেন কমপ্লিট করলাম। নেক্সট আবার আমি 10টা কোয়েশ্চেন করাবো, ঠিক আছে? আর তোমরা যদি ডিটেলসে কেমিস্ট্রি শিখতে চাও তাহলে তোমরা অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? আর আমাদের কেমোস্ফিয়ার অ্যাপে অনেকগুলো কোর্স অলরেডি চলছে, কেউ যদি সেখানে অ্যাডমিশন নিতে চাও তাহলে নিতে পারো। আর বেশ কিছু কোয়ারির জন্য অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করলে দেখতে পাবে কেমিস্ট্রি রিলেটেড, সায়েন্স রিলেটেড অনেকগুলো কোর্স ওখানে চলছে, ঠিক আছে? যারা 11-12-এর প্রিপারেশন নিচ্ছ, 11-12 এটারও ডিফারেন্ট ব্যাচেস আছে আমাদের, ঠিক আছে? তো সেই কারণে তোমরা যদি ডিটেলসে কেমিস্ট্রি শিখতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, চলো, থ্যাংক ইউ।